হ্যালো দর্শক, নিশ্চয় আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি নালাবাড়ি আছি, আপনাদের সাথে কথা বলছি আজকে নারী দেহের অর্গাজম কিভাবে হয় আর কিভাবে হয় না, আর যদি না হয় তাহলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, নারীর শরীরে অর্গাজম আসলে কিভাবে হয় এই কথা জানা দরকার। কারণ কি, মস্তিষ্ক থেকে শরীর পর্যন্ত ঠিক কি ঘটে কয়েক সেকেন্ডে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি একজন নারী নিয়মিত অর্গাজম অনুভব না করেন তাহলে তার শরীর ও মনে কি ধরনের সমস্যা হতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যা কিনা কোনো রকম লজ্জা এবং ট্যাবু কোনো কিছুতেই আমরা রাখবো না। মনে রাখতে হবে এটা হেলথ কনসার্ন এবং এটি একটি অত্যন্ত স্বাভাবিক অংশ। এটি কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত। যারা আজকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি আপনার ফ্রেন্ডদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে ফেলতে পারেন যদি ফিল করেন যে আপনার কোনো ফ্রেন্ড এই ধরনের সমস্যা ফেস করছেন। সো সেক্সুয়াল হেলথ নিয়ে আমরা বিভিন্ন সময় এই ভিডিও দিয়ে থাকি, অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা। বিকজ সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতেই সেক্সুয়াল হেলথ বা ইন্টিমেট হেলথ নিয়ে আমরা খুব বেশি কনসার্ন নই, এবং কনসার্ন হওয়ার আসলে স্কোপটা আমাদের অনেক কম। বিকজ আমাদের সব জায়গায় এই বিষয়টা যে একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বরং এই বিষয়টাকে আমরা ইগনোর করে যাই। সো yes, this is Nailabari from Clinic 21, your wellness counselor. দর্শক, প্রথমে জানতে হবে যে সেক্সুয়াল রেসপন্স কি অ্যান্ড হোয়াট ইজ কল্ড রেসপন্স সাইকেল। মাস্টার্স অ্যান্ড জনসনের 4টি ফেজের একটা ব্যাপার আছে। অর্গাজম আসলে কি এটা আমরা বুঝতে পারি যখন আমরা মাস্টার্স অ্যান্ড জনসনের নারীর প্রতিক্রিয়া বা সেক্সুয়াল রেসপন্সকে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি। এক, এক্সাইটমেন্ট ফেজ, যেটা আসলে উত্তেজনা তৈরি করে, শরীরে রক্ত প্রবাহ বাড়ায়, এটাকে বলে ভাসোকনজাংশন। এই সময় যোনিপথের পিচ্ছলতা বা লুব্রিকেশন তৈরি হয় এবং ক্লিটোরাসটা ফুলে যায়। প্লাটো ফেজে কি হয়? স্থিতিশীল ধাপ, যেখানে কিনা উত্তেজনা বাড়ে, যোনির বাইরে 1/3 রক্ত জমে এবং সংবেদনশীল অংশগুলো তৈরি হয়। একে বলা হয় অর্গাজমিক প্ল্যাটফর্ম। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমি এই জায়গাটা আরেকবার বলে রাখছি যে অর্গাজমিক প্ল্যাটফর্ম ইজ আ প্ল্যাটো ফেজ which is very important. দেন আসে অর্গাজমিক ফেজ, দ্যাট মিনস চরম মুহূর্ত। আর এই পিক টাইমে মাংসপেশির ছন্দময় সংকোচন বা প্রসারণ, এই বিষয়টাই হচ্ছে তীব্র আনন্দের অনুভূতি তৈরি করে। দেন আমরা আসি রেজুলেশন ফেজে, যেটা কিনা স্বাভাবিক অবস্থায় ফেরা। শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। এখন কথা হচ্ছে, নানান রকম গবেষণা তো আছেই, আমরা তো জানি। রোজমেরি ব্যাসন কি বলেছেন? তিনি আরেকটি মডেলের কথা বলেছেন, যেখানে বলা হয়েছে যে নারীদের ক্ষেত্রে ডিজায়ার সবসময় কিন্তু আগে আসে না। অনেক সময় ডিজায়ারটা ইমোশনাল ইন্টিমেসি বা ক্লোজনেস থেকেই আসে, অ্যান্ড অ্যারাউজাল শুরু হয়। অর্থাৎ নারীর যৌনতা শুধু শারীরিক নয়, এটি কিন্তু মেন্টাল অ্যান্ড ইমোশনালও বটে। দুই দিক থেকেই এটি কাজ করে। দর্শক, এখন আমরা কথা বলবো ফিজিওলজি, যে নারী দেহের অর্গাজম আসলে কিভাবে তৈরি হয়। মনে রাখতে হবে ক্লাইটোরিস এবং পেলভিক অ্যানাটমির মাধ্যমেই কিন্তু এই পুরো অর্গাজমের মেকানিজমটা ঘটে। এবং অর্গাজমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? ক্লিটোরাস। ক্লিটোরাসকে অনেকে ভাবে অনেক ছোট একটা অংশ, কিন্তু ক্লিটোরাস হচ্ছে শরীরের ভেতরে অনেক বড় একটা অংশ জুড়ে বিস্তৃত, এবং এতে প্রায় 8000-এরও বেশি নার্ভ এন্ডিংস রয়েছে, যেটিকে শরীরের অন্যতম একটি সংবেদনশীল অঙ্গ করে তোলে। মনে রাখতে হবে ক্লিটোরিস ইজ আ ভেরি স্মল এরিয়া ইন ভেজাইনাল এরিয়া। অনেকে মনে করেন যে ক্লিটোরাস এরিয়াতে টাচ করলেই বোধহয় your partner will be aroused, but the wrong thing is if you touch it very হার্ডলি, অথবা আপনি চট করে ধরে ফেললেন, আপনি তাকে প্রপারলি উত্তেজিত করলেন না, তার আগেই আপনি ক্লিটোরাস এরিয়াতে টাচ করে ফেলেন, মেবি খুবই অফেন্ডেড হয়ে যেতে পারে। সো মনে রাখতে হবে ইন্টিমেট টাইমে অর্গাজমকে যদি আপনি রিচ করতে চান, আপনার পার্টনারকে যদি রিচ করাতে চান, তাহলে প্রাইমারিলি কিন্তু আপনি ক্লিটোরাসকে টার্গেট করবেন না। আপনার আরো অনেকগুলো স্টেজ আছে। বিকজ আমরা একটা থিওরির কথা কিন্তু এখানে বলেছি, যেখানে দেখা হয়েছে যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বা ইমোশনাল
রেসপন্সটা কিন্তু সবার আগে আসে। তো আমরা আর একবার কথা বলে নেই যে ধাপে ধাপে আসলে কিভাবে বিষয়টা ঘটে। মনে রাখতে হবে, প্রথমে উদ্দীপনা, ফিজিক্যাল, ভিজুয়াল, ইমোশনাল, যেটা কিনা মস্তিষ্কে প্রথমে পৌঁছায়, অ্যান্ড দেন মস্তিষ্ক সিগন্যাল পাঠায় আমাদের স্পাইনাল কর্ড হয়ে পেলভিক ফ্লোরের স্নায়ুতে। তারপরে কি হয়, রক্ত প্রবাহ বেড়ে যায়, ক্লিটোরাস এবং যোনির টিস্যুটা ফুলে ওঠে, লুব্রিকেশন তৈরি হয়, উত্তেজনা তখন সর্বোচ্চ পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। তখন পেলভিক ফ্লোর মাসলস ভেজাইনাল এরিয়া বা ইউটেরাস এরিয়াতে এক ধরনের রিদম তৈরি করে এবং রিদমে এটা সংকোচন শুরু হয়, যেটা কিনা 0.8 সেকেন্ড অন্তর অন্তর, 6 to 0.8 সেকেন্ড, কখনো কারো কারো ক্ষেত্রে 0.10 সেকেন্ডসেও হয়ে থাকে। সো এটাই কিন্তু অর্গাজমের শারীরিক রূপ। 4 নম্বর আমরা কি ধরতে পারি, যে মাস্টার্স অ্যান্ড জনসনের গবেষণা অনুযায়ী একটা মজার তথ্য আমরা জানি, সেটা হচ্ছে নারী কিন্তু মানসিকভাবে অর্গাজম প্রথম অনুভব করেন, আর প্রায় 2 থেকে 4 সেকেন্ড পর পর নারীর জরায়ুর যে সংকোচন শুরু হয়, অর্থাৎ অনুভূতি আগে শরীরের প্রতিক্রিয়া তার পরে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 5, এই মুহূর্তে মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় কিছু গুরুত্বপূর্ণ হরমোন। সো একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে হরমোন অ্যান্ড নিউরোট্রান্সমিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অর্গাজম। অ্যান্ড অক্সিটোসিন, যেটা কিনা বন্ডিং হরমোন, ক্লোজনেস, ভালো লাগা বাড়ায়, ডোপামিন লেভেল যদি বাড়ে তাহলে আনন্দ এবং রিওয়ার্ডের অনুভূতি বাড়ে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এন্ডরফিন, যেটা কিনা প্রাকৃতিকভাবে ব্যথানাশক বা রিল্যাক্সেশন, এবং যে হরমোনের কারণে আমরা প্রাকৃতিকভাবে ব্যথা আমরা কম পাই। সো অনেকে মনে করে না যে পেনিট্রেশন বোধহয় ইটস আ সো পেইনফুল থিং। বিফোর পেনিট্রেশন আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিফোর পেনিট্রেশন এইটা প্রাইমারিলি একটা এক্সপ্লোর করতে হবে। এটা হচ্ছে, আমি তাদের কথা বলছি যেসব মহিলারা প্রথমেই মনে করেন যে প্রথমে বোধহয় অনেক ব্যথা লাগবে, সেটার জন্য তারা স্টিফ হয়ে যান, এবং এই যে সাইকোজেনিক যে বাইন্ডিং বা তাদের মাথার মধ্যে যেটা আসে প্ল্যানিং, যে আমরা আসলে বোধহয় রিল্যাক্স হতে পারবো না, এই যে রিল্যাক্স হতে পারবে না, এটা কিন্তু তাদের সাইকোলজিক্যাল একটা ইস্যু। অ্যান্ড দেন এন্ডরফিনস, মানে আমি এন্ডরফিনস এর কথাই বলছিলাম, যে প্রাকৃতিকভাবে ব্যথানাশক রিল্যাক্সেশন যে হরমোনটা থাকে, এটা কিন্তু অনেক রিল্যাক্স করে দেয়। দেন প্রোল্যাক্টিন, যেটা শরীরকে শান্ত করে দেয়। এই কারণে কিন্তু অর্গাজমের অনেক পরেও রিল্যাক্স, তারপরে ঘুম ঘুম ভাব, ইমোশনালি একটা ক্লোজনেস অনুভব করে সাধারণত। তো এখন আমরা কথা বলছি মিথ নিয়ে, বিকজ মিথ অ্যান্ড ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি কি আসলে ভাবছেন এবং আপনি কি জানেন সেটার উপরে কিন্তু আপনার ব্রেইন একটা সিগন্যাল দেবে, এটা আপনি না চাইলেও দেবে। মিথ অ্যান্ড ফ্যাক্টের ক্ষেত্রে আমরা প্রথমে যে ভুল ধারণা আছে সেটা একটু পরিষ্কার করে নিতে চাচ্ছি। অনেকেই ভাবেন পেনিট্রেশন মানেই আসলে অর্গাজম। গবেষণা কিন্তু বলে যে বেশিরভাগ ক্ষেত্রে পেনিট্রেশন কিন্তু যথেষ্ট না। ক্লাইটোরাল স্টিমুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক শরীরবৃত্তীয় একটি প্রক্রিয়া, মানে নর্মাল ফিজিওলজি। সো যারা আপনারা এখনো মনে করছেন যে নো, জাস্ট পেনিট্রেশন করতে পারলেই বোধহয় অর্গাজম হবে, অ্যাবসলিউটলি নট। আপনাদের জানা উচিত যে মেয়েদের শরীর আসলে এরকম নয়। দেন অর্গাজম না হলে আসলে কি কি ধরনের সমস্যা হয়, যেটা কিনা অ্যানঅর্গাজমিয়া বলে। What is called anorgasmia? Anorgasmia is really এমন একটা বিষয় যে অনেক মহিলা আছেন যারা কিনা কখনোই অর্গাজম ফিল করেন নাই, এবং এই যে তারা কখনো ফিল করে না এই ব্যাপারে না তার হাজব্যান্ডও খুব একটা ইন্টারেস্টেড হয় না। কারণ কি, হাজব্যান্ডরা মনে করে যে আচ্ছা পেনিট্রেশন করলেই তো অর্গাজম হয়ে যাবে। এই যে একটা প্রি কনসেপ্ট মাথার মধ্যে রয়ে গেছে মানুষের, এই কারণে অনেক ছেলেরাই কিন্তু ভুল বোঝে তার ওয়াইফকে যে তার যে অর্গাজমটা হয় না, এবং এই অর্গাজম না হলে তার কেমন ফিল হতে পারে এই জিনিসটা উনি জানেন না। ওনার তখন সেক্সের প্রতি একটা আগ্রহ কমে যাবে, তার ইন্টিমেসির প্রতি আগ্রহ কমে যাবে। এই যে বিষয়টা হয়, এইটা নিয়েই কিন্তু এখন আমরা একটু কথা বলতে চাই। কারণ কি, মানুষের অ্যানঅর্গাজমিয়া একটা ফ্যাক্টর, মাঝে মধ্যে অর্গাজম নাও হতে পারে, এটা মনে রাখতে হবে। কারণ এটা এমন কোনো রোগ না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা সমস্যা হিসেবে ধরা হয় কখন, যখন নিয়মিত ব্যাপারটা ঘটে যায়, ফলে কষ্ট হয়, স্ট্রেস ফিল করেন, অর্গাজমটা আসলে কেন হয় না, এটা একটা ফ্যাক্টর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে কিন্তু অ্যানঅর্গাজমিয়া বলা হচ্ছে, এবং
বেশিরভাগ মেয়েরা যখন অ্যানরগাজমিয়া হয় তখন তাদের লুব্রিকেশনটাও কম হয় এবং মানসিকভাবে কিন্তু খুব ফিল করে, মানে একদম সে খুবই অকওয়ার্ড ফিল করে, বিকজ মানসিক এবং সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো আছে যেমন দুশ্চিন্তা, স্ট্রেস, পারফরমেন্স, এংজাইটি, এই সব কিছু মিলে একটা অস্থিরতা তৈরি হয় এবং অতীতের অনেক ট্রমা থাকে বা খারাপ অভিজ্ঞতা থাকে যেগুলোর কারণে সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হতে পারে, এমনকি কমিউনিকেশনের একটা অভাব হতে পারে। অনেক সময় দেখা যায় বডি ইমেজ নিয়ে অস্বস্তি থাকে, অনেকের ফিল হয় যে আমার ব্রেস্ট হয়তো অনেক বড় না, আমার ব্রেস্ট ইটস নট পারফেক্ট, আমার ব্রেস্ট অনেক ছোট। আমার সাথে এরকম অনেকে কাউন্সেলিং করে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। অনেক মেয়ে আছে যে যার কিনা একটা গিল্ট ফিল হয় তার শরীরের ইমেজ নিয়ে, সো সে দেখা যায় খুব একটা কমফোর্ট ফিল করে না তার পার্টনারের সাথে, এবং বিশেষ করে পার্টনার যদি কোনো কারণে এই ব্যাপারে একটা ইন্ডিকেশন দিয়ে থাকে যে ইয়োর ব্রেস্ট ইজ নট পারফেক্ট, ইট কুড বি মোর বিগ, অর তুমি তো চাইলে একটু বড় করতে পারো, বা তোমার গায়ের মধ্যে যে দাগ আছে এই দাগগুলো কেন। মনে রাখতে হবে একটা বডি ইমেজ, এটা এই ধরনের অস্বস্তি মানুষের মধ্যে যখন তৈরি হয় তখন কিন্তু মানুষ খুব অস্বস্তির মধ্যে ভোগে। তো ওই ব্যাপারগুলো কিন্তু একটা ব্লকিং তৈরি করে। হ্যাঁ, সো সেক্স এডুকেশনের অভাব এখানে একটা ফ্যাক্টর, বিকজ কনসার্ন মনে করে যে আমার এটা কনসার্ন হওয়া জরুরি, আমার এটা তাকে বলা জরুরি, বাট বলতে হবে, কিভাবে বলতে হবে এই বিষয়ে তারা জানে না। হরমোনাল পরিবর্তন দেখেন, মেনোপজ এমন একটা সিস্টেম একটা মানুষের বা একটা মহিলার জন্য। মেনোপজের সময় একটা মেয়ের মেনস্ট্রুয়েশনাল বন্ধ হয়ে যায়, মানে তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে এবং তার এস্ট্রোজেনটা কমে যাচ্ছে, যেটা কিনা বিভিন্ন কারণে হতে পারে। তার ডায়াবেটিক্স এর কারণে হতে পারে, তার স্নায়ুগত সমস্যার কারণে হতে পারে, তার যখন নিউরোলজিক্যাল কোনো সমস্যা হচ্ছে, মানে ডায়াবেটিক্স এর কারণে কোনো সমস্যা হচ্ছে, তখনও কিন্তু ইন্টারেস্ট কমে যেতে পারে। আবার এমন আছে যে কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলো কিনা অর্গাজম কঠিন করে দিতে পারে। সো পেলভিক ফ্লোর সার্জারি আছে বা পেলভিক ফ্লোরের দুর্বলতা, এই যে প্রবলেমগুলো যখন থাকে তখন পর্যাপ্ত স্টিমুলেশন হয় না, মানে কি লুব্রিকেশন হয় না, স্টিমুলেশন হয় না, সো মেয়েরা ড্রাই ফিল করে। এবার কি আমরা দেখবো যে নিয়মিত অর্গাজম যদি না হয় তাহলে আসলে কি সমস্যা তৈরি হতে পারে। দেখেন, নিয়মিত অর্গাজম যদি তৈরি না হয় তাহলে শারীরিক একটা প্রভাব তো থাকে, যে উত্তেজনার সময় পেলভিক ফ্লোর অঞ্চলে যে রক্ত জমে এটাকে ভাসকোকনজাংশন বলে, এবং অর্গাজম কি করে ওই রক্তটা দ্রুত ছেড়ে দিতে হেল্প করে। সো যখন ওইটা হয় না, পুরো কাজটা যখন হয় না, একটা মানুষের জরায়ুতে ওই রক্তটা জমে থাকে এবং তলপেট ভারী ভারী ভাব দেখা যায়, যাতে করে সামান্য একটা অস্বস্তি তৈরি হতে পারে, যেটাকে আমরা পেলভিক হেভিনেস বলছি। এবং এই অস্বস্তির জন্য পরে মানে ভালো লাগবে না, বিরক্ত লাগবে। সো মানসিক প্রভাব, সাইকোলজিক্যাল ইস্যু, এটা একটা তো বড় ফ্যাক্টর যেটাকে আমরা ইগনোর করে যাই। নিয়মিত একটা অতৃপ্তি যখন থাকছে তখন তো হতাশা তৈরি হচ্ছে, ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, নিজেকে অস্বাভাবিক ভাবছে, কম ভাবছে, লো সেলফ এস্টিম ভাবছে, তারপর এংজাইটি তৈরি হচ্ছে, এমনকি দীর্ঘমেয়াদী ডিপ্রেশন কিন্তু হতে পারে। সো যৌনতার প্রতি আগ্রহ কমে যেতে পারে, লো লিবিডো হতে পারে, সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দাম্পত্য জীবনে একটা বড় রকমের প্রভাব পড়ে। একটা দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়, ইন্টিমেসির একটা ঘাটতি চলে আসে, যৌন মিলনকে এড়িয়ে চলতে ইচ্ছা করে, জাস্ট অ্যাভয়েড করছি, ভুল বোঝাবুঝি তৈরি হয়, সঙ্গী আবার ভাবে যে হয়তোবা তারই কোনো সমস্যা কিনা, হু নোস। সো খোলামেলা কথা বলতে হবে, সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সম্পর্ককে ঠিক রাখতে চান, হেলদি রাখতে চান, তাহলে কিন্তু আপনার সঙ্গীর সাথে কথা বলতে হবে। আমরা সবসময় বলি কথা বলা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে সম্পর্কটা খুব ভালো থাকে। মনে রাখবেন যে আমাদের বাংলাদেশের গবেষণার মধ্যে এটা কিন্তু দেখা গেছে যে সেক্সুয়াল ডিসফাংশন অনেক সময় ডিপ্রেশন এবং এংজাইটির সঙ্গে, মানে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সো একটা আরেকটাকে কিন্তু বাড়িয়ে তোলে। আমরা মনে রাখবো যে অবশ্যই আমাদের নিজেদেরকে টেক কেয়ার করতে হবে এবং স্পেশালি সেক্সুয়াল ডিসফাংশনের ব্যাপারগুলো তো ঠিক করতেই হবে। এখন এত কথা বলে ফেললাম, তাহলে তো নিশ্চয়ই সমাধান আছে। সমাধান করতে হবে কিভাবে? অর্গাজমিয়া এই বিষয় নিয়ে আপনি যদি নিজের সমাধান চান, তাহলে আমার প্রথম সাজেশন হচ্ছে আপনি একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন, বা যিনি কিনা সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করেছেন বা সেক্সুয়াল হেলথ স্পেশালিস্ট যেসব ডক্টররা আছেন তাদের সাথে কথা বলুন, যাতে এই মানুষগুলো আপনাকে আসলে গাইড করতে পারে প্রাইমারিলি যে আপনার আসলে কি ধরনের চিকিৎসা নেওয়া দরকার। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, প্রপার ডায়াগনোসিস কিন্তু খুব জরুরি। মানে অনেক সময় মনে হয় যে আসলে কি আমার এটা আছে, আমার কি শুধু আমার জাস্ট হয়তো কাউন্সিলিং দরকার, মনে করে সাইকোজেনিক প্রবলেম,
আমার হয়তো একটা কাউন্সিলিং এ হয়ে যাবে, বাট এরকম না। অনেক সময় ফিজিক্যাল প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো একজন গাইনোকোলজিস্ট ঠিক করতে পারেন। আমাদের ক্লিনিক 21-এ এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, স্পেশালি ওশট ইটস ভেরি পপুলার ইন আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। তারপরে মোরনোভা শকওয়েভ থেরাপি, লো ইন্টেন্সিটি শকওয়েভ থেরাপি তো লুব্রিকেশন বাড়ায়, তারপরে আপনার স্টিমুলেশন বাড়ায়, ব্লাড সার্কুলেশন বাড়ায়, তারপরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়ায়, যেটা কিনা আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে হেল্প করে। সো অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া অনেকের দেখা যায় যে ভ্যাজাইনাস মাস আছে, অর্থাৎ যাদের মাসল খুবই শক্ত হয়ে থাকছে, তারা কোনোভাবে পেনিট্রেশনই করতে পারছে না। এটা অ্যানারগাজমিয়ার একটু আলাদা, অন্যরকম, বাট স্টিল এই ধরনের প্রবলেম যারা ফেস করেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের উচিত একটা ডক্টরস কনসালটেশন করা, অ্যাট দ্য সেম টাইম একটা কাউন্সিলিং করে ফেলা, বিকজ দুটোর সাথে একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর কখনো কখনো কাপল কাউন্সিলিং খুব ভালো কাজে লাগে, কারণ হাজব্যান্ডকে অনেক সময় বলা যায় না অনেক কথা, সেটা যদি আপনার কাউন্সিলর আপনার হাজব্যান্ডের সাথে এবং আপনার সামনে দুজন মিলে যদি কথা বলেন, তাহলে কিন্তু অনেক ভালো এটা কাজ করে। সো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন আমাদের কল সেন্টারে কথা বললে আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমাদের ডক্টর হুমায়রা বুশরা আছেন, যিনি কিনা গাইনোকোলজিস্ট, এবং তিনি বহু বছর ধরে অ্যাসথেটিক গাইনোকোলজিতে প্র্যাকটিস করার কারণে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে কিন্তু তিনি খুব সহজে সমাধান দিয়ে ফেলতে পারেন। শুধু তাই না, আমাদের এখানে আরো অনেকগুলো কনসালটেন্ট রয়েছেন। যদি ওনারা অ্যাভেলেবল নাও থাকেন, ডক্টর বুশরা যদি অ্যাভেলেবল নাও থাকেন, তাহলেও আপনারা পেয়ে যাবেন তাদের কনসালটেশন। সো আর দেরি না করে আমার মনে হয় জাস্ট একটা ক্লিকেই আপনি একটা কনসালটেশন নিয়ে চলে আসুন আমাদের কাছে। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নালা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর। আজকে বিদায় নিচ্ছি ক্লিনিক 21-এর এই চ্যানেল থেকে। আল্লাহ হাফিজ।